আমাদের policy making, building on what Nivin Appa said, must be evidence based, but it must also address intersectionality. যে কাজটাতে আমরা ট্র্যাডিশনালি সাধারণত পিছিয়ে থেকেছি, ইন্টারসেকশনালিটি অ্যাড্রেস করা হয় না। ঢাকায় একজন নারী যিনি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট এবং উদ্যোক্তা, আমাদের পলিসি যেমন তাকে অ্যাড্রেস করতে হবে, সাথে সাথে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেই নারী তার শিক্ষার অ্যাক্সেস নাই, চিকিৎসার অ্যাক্সেস নাই, ফাইন্যান্সের অ্যাক্সেস নাই এবং ফোনেরও অ্যাক্সেস নাই, সেই নারীকেও আমার পলিসি অ্যাড্রেস করতে হবে। সেই নারীকেও আমার পলিসি মাস্ট এনশিওর দ্যাট দেয়ার চ্যালেঞ্জেস অ্যান্ড কনসার্নস আর অ্যাড্রেসড। আমি এখানে কয়েকটা গল্প বলি, দিজ আর লিভড এক্সপিরিয়েন্সেস যাদের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, অ্যান্ড দে হ্যাভ বিন নেগলেক্টেড ইন আওয়ার পলিসি স্পেসেস, ইন আওয়ার পলিসি মেকিং। এবং এটা বিভিন্ন কারণও আছে। আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে আপনারা অনেকেই জানেন জুলাই মাসে দেশ করতে জুলাই পদযাত্রা বিভিন্ন জায়গায় গিয়েছি, প্রায় সবকটি জেলায় আমরা গিয়েছি। চুয়াডাঙ্গার দর্শনায় আমি জেসমিন আপার বাসায় গিয়েছিলাম। আমরা জেসমিন আপার বয়স 21-22 এরকম হবে। ওনার একটা ছোট বাচ্চা আছে, 2.5 বছরের বাচ্চা, ওর নাম হচ্ছে রাইসা। তো রাইসা বাসায় ঘুরছিল আর বলছিল যে আমার বাবাকে তোরা মেরে ফেলছে, আমার বাবাকে মেরে ফেলছে, বারবার রিপিট করছিল। ওর বাবা বাবু ভাইকে বিএসএফ দর্শনার যে বর্ডার সেখানে গুলি করে হত্যা করেছে কয়েকদিন আগে। তো রাইসার ওই ট্রমাটা আছে এবং ওর মা জেসমিন আপা, হু ইজ ইন হার early 20s, of course she's going through trauma, but she's also worried about her future. সামনে কি হবে, স্টেট তাকে কি সাপোর্ট দিবে, আমাদের স্টেটের কি পলিসি আছে তাকে সাপোর্ট করার মতো? রাইসার যে নানু, ওনার মা, ওনার শাশুড়ি, দে আর অলসো ওয়ারিড, কারণ মেইন লিভিং যে মেইন হাউসহোল্ড আর্নার, হি ইজ গন। এবং এই যে 21-22 বছর বয়সী জেসমিন আপা, তার 2.5 বছর বয়সী বাচ্চা রাইসা, তাদের কি হবে? আমার স্টেট পলিসি কিন্তু এই জিনিসগুলো অ্যাড্রেস করেন না। আমরা রাজশাহী রবিদাস পাড়ায় গিয়েছিলাম, ওখানে আই মেট মধু রবিদাস দিদি। ওনার ঘরটা উনি আমাকে দেখিয়েছিলেন। ওনার ঘরে 5-6 জন একটা ঘরে ওনাদের থাকতে হয়, কারণ ওনাদের রাইট টু ওন হাউজিং নাই। উনি খুবই কষ্ট করে খেয়ে না খেয়ে ওনার ছেলেকে পড়াশোনা করিয়েছেন পাশেই চাঁপাইনবাবগঞ্জের পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তাকে পড়াশোনা করিয়ে এখন তিনি গ্র্যাজুয়েট, কিন্তু ছেলে চাকরি পাচ্ছে না। তো মধু দিদিরই উনি যে কাজটা করেন, ম্যানুয়াল লেবার, খুব কষ্টের কাজ, বাট ওটা করেই উনি সংসারটা চালাচ্ছেন। She had hoped if she educated her son, despite all her struggles, her future would change. But it didn't. And she doesn't know if it ever will. কারণ আমাদের যে ব্যবস্থাটা আছে, যেটা শুধুমাত্র ক্ষমতাসীন যারা বা ক্ষমতার কাছাকাছি যারা আছেন তাদেরকেই বেনিফিট করে, it doesn't unfortunately affect people like Modhu Didi in রবিদাস পাড়া in রাজশাহী। আমি বগুড়ায় শিমুল ভাইয়ের ওয়াইফ এবং তার মেয়ের সাথে দেখা করেছিলাম। শিমুল ভাই টেইলার ছিলেন, উনি দর্জির দোকানে কাপড় সেলাই করতেন। গত বছর আমাদের যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছিল, ওখানে উনি খুব সাহস করে ওনার আশেপাশের যারা দর্জি ছিলেন সবাইকে একত্র করে বলেছিলেন যে না, আমাদের এবার নামতে হবে, এবার আমরা দেশটা স্বাধীন করে নিয়ে আসবো। হি ওয়েন্ট আউট, হি গট শট। এবং উনি ওনার পরিবারের মেইন আর্নার ছিলেন, উনি রোজগার করতেন। এখন এটা আনফরচুনেট যে গণঅভ্যুত্থানের পরে আমরা যে কম্পেনসেশন প্যাকেজটা দেখেছি সেটাতে এই জিনিসগুলো অ্যাড্রেস করা হয়নি। যদি মেইন হাউসহোল্ড আর্নার উনি যদি শহীদ হয়ে থাকেন, তাহলে ইট ডিসপ্রপোর্শনালি এফেক্টস দ্য ওয়েমেন ইন দ্যাট ফ্যামিলি, তার ওয়াইফ, তার মেয়ে, তাদেরকে এটা ডিসপ্রপোর্শনালি এফেক্ট করে। হাউ আর দে সাপোজ টু দেন ক্যারি অন? ওই জায়গাটাতে কম্প্রিহেন্সিভ একটা নিডস অ্যাসেসমেন্ট প্রয়োজন ছিল, যেটা হয়নি। আমি গল্পগুলো বলছি বোঝানোর জন্য যে these are not some things that we only talk about in theory, these are lived experiences. এই মানুষগুলো তাদের জীবন অতিবাহিত করতে হচ্ছে এবং অনেক কষ্টে করছেন। স্টেট সাপোর্ট নাই, পলিসি মেকিংয়ে ওনাদের আওয়াজগুলো নাই, ওনাদের ভয়েসগুলো নাই, যে কারণে আমাদের গণতন্ত্রের বিনির্মাণে নারী এটা খুবই একটা টাইনি টপিক। এবং আমরা যদি এই জিনিসগুলো অ্যাড্রেস করতে না পারি, our democracy will not be strengthened. So আমাদের
যে পলিসিগুলো আসবে, আমাদের পলিসি মেকার্স থাকবেন, ল মেকার্স যাবেন নেক্সট সংসদে, আই উড রিয়েলি হোপ যে পলিসিস উড বি এভিডেন্স বেসড এবং এই ইন্টারসেকশনালিটি অ্যাসপেক্টটা অ্যাড্রেসড হবে আমাদের প্রত্যেকটা পলিসিতে, আমাদের প্রত্যেকটা নীতিমালার প্রত্যেকটা আইনে ইন্টারসেকশনালটা অ্যাড্রেস করার প্রয়োজন হবে। না হলে এই মানুষগুলো যারা ক্ষমতার কাঠামো থেকে দূরে কিন্তু প্রতিদিন তাদের জীবন অতিবাহিত করতে হয়, তাদের স্ট্রাগলগুলো আমাদের আইন, আমাদের নীতিমালার রিফ্লেক্ট করবে না, তাদেরকে কোনো সহায়তা করতে পারবে না। দ্বিতীয় যে জায়গাটাতে আসবো সেটা হচ্ছে গণতন্ত্র বিনির্মাণে নারী আমরা কি পেলাম, সেটার একটু মডিফিকেশন, যে আমরা কি পেতে পারতাম। এখানে আমি দুইটা গল্প বলবো। আমরা উঠান বৈঠক করেছি জাতীয় নাগরিক পার্টি থেকে বিভিন্ন জায়গায়, একদম মানুষের উঠানে আশেপাশে যারা আছেন ওনারা এসে ওনাদের কথাগুলো বলতেন, আমাদেরকে জানাতেন কষ্টের কথা, নতুন রাজনীতি কেমন দেখতে চান। তো একটা এলাকায় আমরা গেলাম, ওখানে যারা পুরুষরা ছিলেন ওনারা বলছিলেন যে রাস্তাটা ভাঙা, তো সে কারণে ওনাদের যাতায়াতে খুব কষ্ট হয়, যিনি ভ্যান চালক তার ভ্যানটা চালাতে ওখানে কষ্ট হয়, জীবিকা নির্বাহে ওনাদের সমস্যা হয়। উঠান বৈঠকগুলোতে আমরা সবসময় চেষ্টা করছি নারীরাও যাতে পার্টিসিপেট করেন। তো সেখানকার নারীরা যখন বললেন তখন আমরা কিন্তু সমস্যার আরেকটা ডিফারেন্ট ডাইমেনশন পেলাম। ওনারা শুধু রাস্তা ভাঙা সেই কথাটা বলেনি, ওনারা বলেছেন পাশাপাশি রাস্তাটা জলাবদ্ধ থাকে, বছরের বেশিরভাগ সময় রাস্তা জলাবদ্ধ থাকে, যে জন্য বাচ্চারা ওখানে অসুস্থ হয়, ওখানে ওয়াটার পয়েন্ট যে ডিজিজগুলো সেগুলো বেশি হয় এবং চুলাটা পানির নিচে চলে যায়, যার ফলে ওনাদের কমিউনাল কিচেন ব্যবহার করতে হয়, ওনারা নিজেদের জায়গায় রান্না করতে পারেন না। তো আমাদের পলিসি মেকাররা যদি শুধুমাত্র সেখানকার পুরুষদের কথা শুনে আসতেন তাহলে কিন্তু রাস্তাটাই ফিক্স হতো, জলাবদ্ধতার সমস্যাটার ফিক্স হতো না। এবং আমরা যদি নারীদের কণ্ঠ উপেক্ষিত করি, তাদেরকে পলিসি মেকিং এ না রাখি, তখন আমরা প্রবলেমটার একটা জিনিসই দেখব, একটা ডাইমেনশন দেখব, যারা এই প্রবলেমটা লিভড এক্সপিরিয়েন্সের মাধ্যমে যাচ্ছেন ওই জায়গায় একটা বড় গ্যাপ থেকে যাবে বলছি, থেকে গিয়েছে। আমাদের বেশিরভাগ পলিসিসে এই গ্যাপগুলো থেকে গিয়েছে, খুবই ওয়ান ডাইমেনশনাল চিন্তা হয়েছে। আই অলসো মেট পারভিন আপা, এটা আরেকটা উঠান বৈঠকে, উনি খুব বেশি কথা বলেন নাই, অনেকে কথা বলেছেন ওখানকার এলাকার সমস্যা নিয়ে, এরপর উনি 2-3টা সেন্টেন্সে বলেছেন যে আমার স্বামী 2 মাস আগে মারা গিয়েছিলেন, রাস্তাটা ভাঙা, সেই জন্য আমি ওনার মরদেহ গাড়ি করে আনতে পারি নাই, ভ্যানে করে আনতে হয়েছে। আমার বলার সাথে সাথে উনি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলেন। People have given up on politicians a long time ago, but when dignity is at stake, তখন ওই রেজিগনেশনটাও ব্রেক থ্রু করে। এবং আমাদের এই যে যাদের গল্পগুলো বললাম, পারভিন আপা, মধু রবিদাস আপা, ওনারা আমাদের পলিসি মেকিং এ সবসময় উপেক্ষিত থেকেছেন, বাট উই নিড দিস ভয়েসেস অ্যান্ড উই মাস্ট অ্যাড্রেস দিস ভয়েসেস ইন আওয়ার পলিসি মেকিং। এবং আনফর্চুনেট হলেও সত্য যে 25 সালে এসে আমরা সেটা করতে পারিনি, এবং এটার অনেক বড় দায় রাজনীতিবিদদেরই। আমাদের পলিটিশিয়ানস যারা কনসেনসাস কমিশনে এঙ্গেজ করেছেন, যেখানে একটা সুযোগ ছিল রাজনীতিতে কাঠামোগত পরিবর্তন আনার, যেখানে নারীরা আরো বেশি ভালোভাবে রিপ্রেজেন্টেড হতে পারবেন সংসদে, কারণ ঐক্যমত্য কমিশনের প্রপোজাল ছিল সংরক্ষিত আসনগুলো 50 থেকে 100 করার, উইচ উড মিন ন্যূনতম 25% রিপ্রেজেন্টেশন থাকবে পার্লামেন্টে, এবং এই নারীরা সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে আসবেন। সেই জায়গায় আনফর্চুনেটলি রাজনীতিবিদরা এগ্রি করতে পারেন নাই। এবং এখানে আমি কিছু হিস্টোরিক্যাল ফ্যাক্ট আই উইল অ্যাকচুয়ালি ব্রিং আপ। আমাদের বড় যারা দল আছেন তাদের ক্ষেত্রে উই এক্সপেক্টেড বেটার। আমরা নাগরিক পার্টি নতুন দল, বাট উই টুক আ ভেরি প্রিন্সিপাল স্ট্যান্ড যে দ্য রিজার্ভ সিটস মাস্ট ইনক্রিজ টু 100, যাতে করে ন্যূনতম 25% রিপ্রেজেন্টেশন এনশোর হয় জাতীয় সংসদে, এবং সরাসরি নির্বাচনের মাধ্যমে জাতীয় প্রতিনিধিরা সংসদে আসেন। কারণ আমাদের বর্তমান যে পদ্ধতি আছে, যেখানে নারী সাংসদ সংরক্ষিত আসনে দলের মনোনয়নে যাবেন, তার দায়বদ্ধতা দলের প্রতি থাকে, দলের সেই নেতার প্রতি থাকে, জনগণের প্রতি থাকে না, কারণ তার জনগণের কাছে যেতে হচ্ছে না। পক্ষান্তরে যদি সরাসরি নির্বাচন করে তাকে আসতে হয়, তখন তার এলাকায় যেতে হবে, মানুষের কাছে ক্যাম্পেইন করতে হবে, ইশতেহার নিয়ে কথা বলতে হবে, এবং নির্বাচিত হয়ে আসার পরে তার দায়বদ্ধতা থাকবে, ভালো কাজ করলে মানুষের প্রশংসা পাবেন, যদি না করতে পারেন তাহলে জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। এখন যেই সংরক্ষিত আসনে নারী সাংসদরা যাচ্ছেন,
তাদের সেই দায়বদ্ধতার জায়গা নেই, দায়ের জায়গাও নাই, কারণ তাদের কনস্টিটিউয়েন্সি থাকে না। তো ওইখানে বর্তমান যে পদ্ধতি, সেখানে নারী সাংসদদের প্রেজেন্স আছে, কিন্তু পাওয়ারও নাই, অ্যাকাউন্টেবিলিটিও নাই। তো এবার একটা বড় সুযোগ ছিল গণ অভ্যুত্থানের পরে এই স্ট্রাকচারাল চেঞ্জটা নিয়ে আসার। এবং ঐতিহাসিকভাবে যদি আমি বলি, বিএনপি 2001 সালে নির্বাচনী ইশতেহারকে নাম দিয়েছিল নির্বাচনী প্রতিশ্রুতি। আমরা প্রতিশ্রুতি তখনই বলি যখন এটা খুব মিন করি। এবং সেই ইশতেহারের 3.13 ধারায় বেগম খালেদা জিয়া দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সংসদের নারীদের আরও কার্যকরী ভূমিকা পালন ও ক্ষমতায়নের জন্য তাদের আসন সংখ্যা বৃদ্ধি করা হবে এবং মহিলা আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এটা 2001 সালের ইশতেহার ছিল। এবং কেন এটা প্রয়োজন সেটাও বেগম খালেদা জিয়া ব্যাখ্যা করে বলেছিলেন এই বলে যে বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, কিন্তু যুগ যুগ ধরে তারা তুলনামূলকভাবে পশ্চাৎপদ রয়ে গেছেন। জনসংখ্যার অর্ধেক অংশকে শিক্ষাহীন, আত্মবিশ্বাসহীন ও পরনির্ভরশীল রেখে কোনো জাতি সার্বিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন অর্জন করতে পারে না। নারী সমাজকে তাদের যথার্থ সামাজিক অবস্থান ও মহৎ মর্যাদায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেক সময় নষ্ট হয়েছে। এই অবস্থা চলতে দেওয়া উচিত নয়। এটা 2001 সালের কথা। কিন্তু 2025 সালে যখন এই একই প্রস্তাব আসলো ঐকমত্য কমিশনে, তখন বিএনপি যদি এই প্রস্তাবটাতে সাপোর্ট দিত, হয়তো এই প্রস্তাবটা এগিয়ে যেত। সেটা হয়নি। এবং পক্ষান্তরে বলা হয়েছে 2001 সালে যে প্রতিশ্রুতি ছিল, তখন এই বাস্তবতার কথা বলা হয়েছিল। সেখানে বিএনপির প্রতিনিধি বলেছেন যে এখনো সময় হয়নি। কিন্তু কেন হয়নি সেটার কোনো এভিডেন্স নাই। বরঞ্চ আমরা তো 24 সালে দেখেছি নারীরা সামনে থেকে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। 2001 সালের চেয়ে 2025 সালে the conditions are more opportune and we have failed this. এবং আরো আনফরচুনেট যে আমরা আমাদের কাছে কি শুনতে পাচ্ছি কর্মঘণ্টা সীমিত করে দেওয়ার, 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা। 5 ঘন্টা হলে কি তিনি 5 ঘন্টার বেতন পাবেন? তাহলে তো আমরা তার আর্নিং পটেনশিয়াল কমিয়ে দিচ্ছি। দিস ডাজন্ট সার্ভ দ্য উইমেন। আর যদি বলা হয় যে না, উনি 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবেন, তাহলে এমপ্লয়ার কেন তাদেরকে এমপ্লয় করবে? কারণ আমার যে এমপ্লয়ি অল্প কাজ করে বেশি আর্ন করবে, তখন তো এমপ্লয়ার উড লিন টুয়ার্ডস এমপ্লয়িং মোর মেন, কারণ তার কাছ থেকে তিনি 8 ঘন্টার কাজ পাবেন এবং 8 ঘন্টার বেতন দিতে হবে। তো আমার মনে হয় এই ক্ষেত্রে আমাদের কনভারসেশন গুলো হওয়া উচিত ছিল যে নারীদের কর্মক্ষেত্রটা আরো কিভাবে নারী বান্ধব করা যায়, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস দে আর ফেসিং, হাউ ক্যান উই মেক ইট মোর ইনক্লুসিভ। সেই জায়গায় না গিয়ে আমরা নারীদের চ্যালেঞ্জেসগুলো চিন্তা না করে ওনাদের জন্য আরো ডিসঅ্যাডভান্টেজেস যে পজিশনগুলো 2025-এ আসা, এটা খুবই আনফরচুনেট। অ্যান্ড আই উড রিয়েলি encourage and invite all political parties to act in a non-partisan manner. আসলে আমরা যখন নারীদের নিয়ে কথা বলি, এটা কিন্তু নারীদের কল্যাণের জন্য এমন না। আমি যে গল্পগুলো বললাম, এই গল্পগুলোর বেনিফিশিয়ারি নারী হতে পারে, কিন্তু বেনিফিশিয়ারি অ্যাকচুয়ালি দ্য হোল ফ্যামিলি, দ্য হোল কান্ট্রি। আমরা নারীকে পিছিয়ে রাখলে দেশ আগাবে না। এইটা is a conversation which is important for the whole country, for the whole population, শুধুমাত্র নারীর জন্য না। নারীর অগ্রগতি পুরো দেশের অগ্রগতির জন্যই প্রয়োজন। সো আমি আশা করব যে আমরা পার্টি লাইনের উঠে উঠে নারীদের জন্য কিভাবে এনভায়রনমেন্টটা সেফ করা যায়, পলিটিক্সটা ইনক্লুসিভ করা যায় এবং স্ট্রাকচারাল চেঞ্জ। আমরা লিপ সার্ভিস অনেক শুনেছি, সবাই প্রতিশ্রুতি দেন যে নারীদেরকে আমরা ইনক্লুড করব। আমাদের যদি আমি একটা এক্সাম্পল দিই যে এই বিল্ডিং এ নারী কম, তাহলে আমাদের আরো বেশি নারী আনতে হবে, কিন্তু কেউ দরজাটা খুলবেন না। এরকম হলে তো আর হবে না। সো উই ওয়ান্ট টু সি অ্যাকশনস, এবং অ্যাবভ পার্টি লাইন যাতে এই অ্যাকশনগুলো আসে। একদম শেষ কথা, অনেক নারীরা রাজনীতিতে আসছেন, নতুনভাবে সক্রিয় হয়েছেন গণঅভ্যুত্থানের পরে, বাট দে আর ফেসিং ইন্টেন্স সাইবার হ্যারাসমেন্ট অ্যান্ড বুলিং, এবং এটা সকল পার্টির নারীদের ক্ষেত্রে। সেই জায়গায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ আমরা শুধু মুখে বললেই হবে না নারীদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন, কিন্তু আমরা পরিবেশটা যদি নিরাপদ না করি, তাহলে নারীরা কেন সক্রিয় রাজনীতিতে আসবেন? আমাদের এখানে সবারই দায়বদ্ধতা আছে, এবং অ্যাবভ পার্টি লাইন উঠে আমি আশা করব যে সকল রাজনীতিবিদ, সকল পলিটিক্যাল পক্ষ, স্টেক হোল্ডার এই জায়গায় এক থাকবেন দেশের কল্যাণের জন্য।